হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রিজলিউশন। আজ আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর কোষে দেখি 12-র অন্তর্গত গোলক চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে এই গোলক সম্পর্কিত সমস্ত সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো করা যাক। দেখো, এখানে একটা গোলক নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই গোলকের ক্ষেত্রে কি থাকবে? তোমরা জানো গোলকের একটা কেন্দ্র থাকে, ঠিক আছে। সেরকম গোলকের একটি ব্যাসার্ধও থাকবে, ঠিক আছে। এবারে দেখো, এই গোলকের ক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয় সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে সমগ্রতলটা কীরকম? দেখো, এখানে আমরা 2D ছবি আর্ট করেছি, আসলে গোলকটা আমরা খাতায় আর্ট করতে পারি না, কেননা গোলক হচ্ছে 3D। তোমরা মনে করো যে তোমাদের হাতে একটা ফুটবল রয়েছে। এবার ফুটবলের যে ওপরে যে সারফেসটা রয়েছে সেটাই হচ্ছে গোলকের সমগ্রতল, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন করতে পারে যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা হয় 4πr², ঠিক আছে। যেখানে পাই সমান সমান হচ্ছে 22/7, এটা তোমরা জানো। আর আর মানে কি? এই গোলকটার হচ্ছে ব্যাসার্ধ। এবারে এই গোলকটার আয়তন বলে, যে বলটার কথা তোমাদের ভাবতে বললাম, সেই বলটার ভেতরে কতটা পরিমাণ ম্যাটেরিয়াল কন্টেন করতে পারে। আসলে ফুটবলে তো বায়ু থাকে, তো সেখানে কতটা পরিমাণ বায়ু রয়েছে আমরা এই পরিমাণটা যখনই বের করতে যাব তখনই আমাদের দরকার হবে গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে গোলকের আয়তন এটা কি হবে? এটা হবে 4/3πr³, ঠিক আছে। এবারে আমরা একটা অর্ধগোলকের কথা বিবেচনা করব, ঠিক আছে। দেখো, এখানে একটা অর্ধগোলক নিয়ে নিয়েছি। এবারে এর ব্যাসার্ধ কীরকম হবে? এটা যদি কেন্দ্র হয়, এটুকু জায়গা হচ্ছে ব্যাসার্ধ, ইভেন এটাও ব্যাসার্ধ হতে পারে। এবার অর্ধগোলকটা এটা কীরকম? এটা আসলে একটা বাটির মতো হয় অনেকটা। আচ্ছা, ধরে নাও তোমাদের হাতে একটা ক্রিকেট বল রয়েছে। সেই ক্রিকেট বলটাকে একদম ঠিক মাঝ বরাবর কেটে দুটুকরো করে ফেললে। তাহলে দেখো তো, ক্রিকেট বলের ওপর পৃষ্ঠটা এরকম এবং নিচের পৃষ্ঠটা এরকম হবে না? একটা ঠিক বৃত্তের মতো একটা তল হবে। এবার অর্ধগোলকের ক্ষেত্রে যদি আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এই যে তলটা রয়েছে আমাদের এইটার তলও ধরতে হবে, আবার নিচের দিকে যে একটা বৃত্তাকার তল রয়েছে সেটাও ধরতে হবে। তাহলে অর্ধগোলকের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে? দেখো, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², বা পুরো গোলক আমরা এখানে ধরে নিলাম। এবার যেহেতু অর্ধ বলা রয়েছে, তাহলে আমরা একে 2 দিয়ে ভাগ করে দেব। এবার দেখো, এটা হলো শুধুমাত্র এই পার্টটুকুর, নিচেও তো একটা বৃত্তাকার তল রয়েছে যেটার কথা একটু আগে বললাম। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হচ্ছে πr², তাই তো। তাহলে দেখো, এখান থেকে কত আসছে? 2 দিয়ে 4কে কাটছি, অর্থাৎ এখানে 2 হচ্ছে। তাহলে 2πr² প্লাস πr², ঠিক আছে। এবার এটা প্লাস করলে কত হচ্ছে দেখো? 3πr²। তাহলে আমরা কি পেলাম? যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবে যদি বলা থাকে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো, বক্রতল কিন্তু এটা কিন্তু বক্রতল নয়। তাহলে যদি বক্রতলের ক্ষেত্রফলটা শুধু বের করতে বলে, তাহলে কিন্তু আমাদের এই 2πr² হবে। আবার যদি বলা থাকে যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু এই 3πr² সূত্রটি প্রয়োগ করব। আমাদের অর্ধগোলকের আয়তনের সূত্রটাও চাই। এবার দেখো, একটা পুরো গোলকের আয়তন কি ছিল? 4/3πr³। তাহলে আমরা বলতে পারি যে অর্ধগোলকের আয়তন কি হবে? দেখো, একটা পুরো গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। এবার একে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে অর্ধগোলকের আয়তন বেরিয়ে যাচ্ছে। এটা সমান সমান 4/3πr³। এবার এখানে 2 রয়েছে ভাগ আকারে, তাহলে আমরা গুণ দিয়ে 1/2 লিখতে পারি। এবার এই 2 দিয়ে এখানে দেখো 4কে কাটা যায়, তাহলে 2 হয়ে গেল, সমান সমান 2/3πr³। আয়তনের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রফলে যেরকম একটা লিমিটেশনস ছিল যে আমাদের নিচে একটা বৃত্তাকার তল রয়েছে
আয়তনে কিন্তু সেরকম কোনো লিমিটেশনস নেই। এখানে একটা পুরো গোলকের যে আয়তন তাকে সরাসরি 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব। এবার দেখো, এতক্ষণ আমরা নিরেট গোলকের কথা আলোচনা করলাম। এবার একটা গোলক এরকমটা দেখছি যেটা ফাঁপা এবং ওপরের পৃষ্ঠটা কিছুটা বেধ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই ফাঁপা গোলকটি। এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাঁপা। এবার এটা হচ্ছে বাইরের পৃষ্ঠ, তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে, এটাকে ধরছি ক্যাপিটাল আর। আবার এই ভেতরের দিকে দেখো একটা পৃষ্ঠ রয়েছে, তাহলে এটাকে ধরছি স্মল আর। এবারে আমাদের বলা হয় যে এই যে অংশটা এখানে কতটা ম্যাটেরিয়ালস আছে। এটা লোহা হতে পারে, রাবার হতে পারে, বা যে কোনো ম্যাটেরিয়ালস। অনেক সময় বলা থাকে যে এই যে ম্যাটেরিয়ালসটা এটার আয়তনটা কত হবে। এবার এটা আমরা কি করে বের করব? দেখো, আমরা এই বড় আর বা ক্যাপিটাল আর দিয়ে এটা যখন এই পৃষ্ঠটার আয়তন বের করব, সেখান থেকে যদি এই ছোট আর ধরে যে আয়তন পাবো সেটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ এই অংশটা, তাহলে এটা পেয়ে যাচ্ছি না। ঠিক আছে, আমরা ঠিক সেভাবেই সূত্রটাকে বের করব। তাহলে দেখো, এই যে ফাঁপা গোলকটা, এখানে এই যে যে জায়গাটুকুতে ম্যাটেরিয়ালটা রয়েছে বা এখানে যে পদার্থটা রয়েছে তার আয়তনটা আমরা কিভাবে পাচ্ছি? এখানে যে বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরা রয়েছে সেটা ধরে আয়তনটা, সেখান থেকে মাইনাস করব কোনটা? এই অন্তর্ব্যাসার্ধ যে স্মল আর ধরা রয়েছে সেটা ধরে আয়তনটা। ঠিক আছে, এবার এখানে দেখো 4/3 পাইটা কমন, তাহলে এখান থেকে কি থাকছে? ক্যাপিটাল আর কিউব মাইনাস এখান থেকে থাকছে স্মল আর কিউব। ঠিক আছে, এগুলোই হচ্ছে সূত্র। এবার এই সূত্রগুলোর সাহায্য দিয়েই আমরা অঙ্কগুলো শুরু করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে সেই গোলকটা। এই গোলকটার ব্যাসার্ধ রয়েছে 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আর। তাহলে আমরা লিখে নিচ্ছি যে আর সমান সমান 10.5 সেমি। এবারে দেখো কি বলেছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। ঠিক আছে, অর্থাৎ এই তলটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এটার সূত্রটা কি ছিল? 4πr² সমান সমান 4 ইন্টু, এবার দেখো পাই মানে কি? 22/7। আর মানে আমাদের কত রয়েছে? 10.5। তাহলে 10.5-এ স্কোয়ার করে দেব। ঠিক আছে, সমান সমান এখানে 4 ইন্টু 22/7 ইন্টু, এবার স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা দুবার লিখে দিচ্ছি, 10.5 ইন্টু 10.5। এবার দেখো 7 দিয়ে এটাকে কাটতে পারছি, তাহলে কত হচ্ছে? 1.5 হচ্ছে, কেননা 7×15 105 হয়। এবার এখানে দশমিকের পর এক ঘর রয়েছে, তাহলে এখানেও আমাদের দশমিকের পর এক ঘর থাকতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 1386। এবার দেখো, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে আর এককটা কি ছিল? সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি বর্গ সেমি। ঠিক আছে, 2 নম্বরটা দেখো কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে মোট 431.20 টাকা লেগেছে। তাহলে এই বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখানে দেখো, প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসেবে মোট খরচ হয়েছে 431.20 টাকা। তাহলে এখান থেকে আমরা এই চামড়ার বলটির সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখো, আমরা জানি যে গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? 4πr²। ঠিক আছে, তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফলটা কার সাথে সমান হবে? দেখো, মোট লেগেছে 431.20 টাকা। এবার প্রতি বর্গ সেমিতে খরচ হয় কত? 17.50 টাকা। ঠিক আছে, এটা লিখতে পারি। এবারে দেখো আমরা কি পাচ্ছি, এখানে রয়েছে 4πr², তাহলে 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r²। এটা সমান সমান, এখানে দেখো দশমিকের পর দু ঘর, নিচেও দশমিকের পর দু ঘর, অর্থাৎ দশমিকগুলোকে আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে? 43120/1750। এবার এই শূন্য কেটে দিচ্ছি,
এখানকার 7 দিয়ে দেখো এটাকে কাটা যায়, তাহলে 7 2 14, 5 7 35, আবার 4 দিয়ে একে কেটে দিচ্ছি, তাহলে দেখো 1 0 7 8 হয়ে যাচ্ছে। আবার এই 22কে 2 দিয়ে কাটছি, তাহলে কত হচ্ছে 11। একে 2 দিয়ে কাটছি, কত হবে 5 39। এবার 11 দিয়ে দেখো একে কাটা যায়, এটা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম, r স্কোয়ার ইকুয়াল 49/25, আর আর ইকুয়াল কি পাবো তাহলে 49/25 তার রুট, সমান সমান কত হবে 49 রুট থেকে বেরিয়ে গেলে 7 আসবে, বাই 25 রুট থেকে বেরিয়ে গেলে 5 চলে আসবে। এবার দেখো আমাদের বের করতে বলেছিল যে এই চামড়ার বলটির ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ব্যাসার্ধটা পেলাম, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য কী হবে দেখো 2r হবে নিশ্চয়ই, তাহলে 2 ইন্টু 7/5 সমান সমান 14/5, এটা মানে কত আসছে 2.8 সেন্টিমিটার। 3 নম্বরটা কি বলেছে দেখো, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা রয়েছে হিসেব করতে বলেছে। এবার দেখো চ্যাপ্টারটি শুরু করার সময়ে আমরা আলোচনা করেছিলাম যে কতটা ম্যাটেরিয়াল রয়েছে একটা গোলকের মধ্যে, সেটা বের করতে হলে আমরা গোলকের আয়তনটাকে বের করে নেব, ঠিক আছে। এবারে এখানে দেখো যে বলটি রয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য এটা কত দেওয়া রয়েছে, এটা রয়েছে 7 সেন্টিমিটার, তাহলে দেখো আমরা এখান থেকে ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 7/2 সেন্টিমিটার, এটাকে আমরা আর ভাঙাচ্ছি না, ঠিক আছে। সুতরাং বলটির আয়তন, এখানে বলটির আয়তন বলতে বলতে একটা গোলক, তাহলে গোলকের আয়তনটি কী বোঝাবে, সমান সমান 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, বা আমরা সেমি কিউবও লিখতে পারি। তাহলে দেখো কি হচ্ছে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে কত পেলাম 7/2, তাহলে তার হোল কিউব হয়ে যাচ্ছে। এখান থেকে কি হচ্ছে দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু এখানে দেখো 7/2 এর হোল কিউব রয়েছে, তাহলে আমরা এই 7/2কে 3বার লিখে দিচ্ছি। এবার দেখো এখানকার 7 কাটা যাচ্ছে, এই 2 দিয়ে এই 4কে কাটছি, তাহলে এখানে 2 হচ্ছে, এই 2 দিয়ে একে কেটে দিচ্ছি, আবার এই 2 দিয়ে এখানে কেটে দিচ্ছি, তাহলে 11 হচ্ছে। এবার ক্যালকুলেশনটা করলে আমরা কত পাচ্ছি 539/3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে একে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যাই। কতবার দেওয়া যাচ্ছে এখানে 7 বার। এবারে 9 বার দিচ্ছি, তাহলে এই 2টা এখানে চলে আসছে, এই 3টা এখানে চলে আসছে, এত সেমি কিউব। এবার দেখো আমাদের উত্তরটা কি বের করতে বলেছিল, যে কত ঘন সেন্টিমিটার লোহা রয়েছে, সুতরাং বলটিতে এত ঘন সেন্টিমিটার, এই সেমি কিউব মানে হচ্ছে ঘন সেন্টিমিটার, ঘন সেমি লোহা রয়েছে। ঠিক আছে, 4 নম্বরটা কি বলেছে দেখো, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। এখানে দেখো 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলে ডোবানোর কথা বলা হচ্ছে। এবার কতটা জল অপসারিত হবে, জল ঠিক ততটাই অপসারিত হবে যে আয়তনটা আমরা সেই জলে নিমজ্জিত করব, অর্থাৎ এখানে নিরেট গোলকের যে আয়তন হবে সেই পরিমাণ জলে কিন্তু অপসারিত হবে। দেখো দেওয়া রয়েছে নিরেট গোলকের ব্যাস, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কতটা হচ্ছে
ব্যাস বাই 2 অর্থাৎ 28/2 সেমি সমান সমান 14 সেমি। সুতরাং নিরেট গোলকের আয়তনটা কত হবে? গোলকের আয়তনের সূত্রটা কি ছিল? 4/3 পাই আর কিউব, এত সেমি কিউব বা ঘন সেমি সমান সমান 4/3 ইন্টু পাই মানে কত? 22/7 আর কিউব অর্থাৎ 14 এর কিউব সমান সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, কেননা 14 এর মাথায় কিউব রয়েছে তাই জন্য 14কে 3বার লিখলাম। এবার দেখো এই 7 দিয়ে 14কে কাটলে এখানে 2 হচ্ছে, তাহলে সমান সমান এখানে 4 ইন্টু 22 ইন্টু 14, আচ্ছা এখানে একটা 2 রয়ে গেছে, ইন্টু 14/3। ক্যালকুলেশনটা করলে তোমরা দেখতে পারবে উপরে গুণফলটা আসছে 34496, নিচে রয়েছে 3। এবারে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে প্রথমে একবার দিচ্ছি, আবার একবার দিচ্ছি, এবার দেখো দুবার যাচ্ছে, এবারে 9বার দিচ্ছি, এবারে দেখো 8বার দেওয়া যাচ্ছে। তাহলে এখানে 2 উঠে যাচ্ছে, এই 3টা নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে নিরেট গোলকটার আয়তন ছিল এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং এই এতটা পরিমাণ জলই তো অপসারিত হবে। 11298 এত, আচ্ছা এটা দেওয়া ছিল না, এত ঘন সেমি জল অপসারিত হবে। ঠিক আছে, এবারে 5 নম্বরটা দেখো কি বলেছে, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হিসেব করতে বলেছে। এখানে দেখো একটা গ্যাস বেলুন ফোলাবার আগে তার ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার এবং ফোলাবার পরে তার ব্যাসার্ধ হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে ফোলাবার আগে যে ব্যাসার্ধটা দেওয়া আছে সেখান থেকে আমরা বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো, আবার ফোলানোর পরে যে ব্যাসার্ধ হলো সেখান থেকে আমরা বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাহলে তার অনুপাতটাও খুব সহজে বেরিয়ে যাবে। দেখো দেওয়া রয়েছে ফোলাবার পূর্বে বেলুনটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, সুতরাং ফোলাবার পূর্বে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল কতটা হবে দেখো, 4πr²। এবার এখানে আর মানে হয়েছে 7, তাহলে 7 স্কোয়ার এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। আবার আচ্ছা এখান থেকে এক কাজ করছি, 4π ইন্টু 7 স্কোয়ার রয়েছে অর্থাৎ 7 ইন্টু 7 এই আকারে রেখে দিচ্ছি। আবার ফোলানোর পরে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল ফোলানোর পরে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো, এটাও 4πr² অর্থাৎ 4π ইন্টু, এবার আর দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার অর্থাৎ 21 স্কোয়ার। এবার এটা সমান সমান কি লিখতে পারি, 4π ইন্টু 21 ইন্টু 21। এবার এটাও সেমি ছিল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে সেমি স্কোয়ার। এবারে আমরা কি করব, এই ক্ষেত্রফলটা এবং এই ক্ষেত্রফলটা এদের
অনুপাতটা বের করব। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হচ্ছে? দেখো, পূর্বে ছিল 4 পাই ইন্টু 7 ফোলানোর পরে হলো 4 পাই ইন্টু 21 এবার দেখো দু জায়গাতেই 4 পাই রয়েছে, তাহলে 4 পাইটা চলে যাচ্ছে। তাহলে 7 ইজ টু 21 সমান সমান, এখানে দেখো 7 দিয়ে ভাগ করছি, তাহলে এখান থেকে 1 আসছে, একেও 7 দিয়ে ভাগ করছি, 1 আসছে। এবার একে 7 দিয়ে ভাগ করতে হবে এই 7টার জন্য, অর্থাৎ 3। এটাকেও 7 দিয়ে ভাগ হবে, কেন? এই 7টার জন্য, অর্থাৎ 3 সমান সমান কত আসছে? 1:3 × 3 = 9। তাহলে ফোলানোর পূর্বে এবং পরে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত পেলাম? 1:9। এবারে 6 নম্বরটা দেখো কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাদের হিসেব করতে বলেছে। দেখো, একটা অর্ধগোলাকার বাটি কীরকম হবে, বাটিটা আমরা একটু আঁকিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই অর্ধগোলাকার বাটিটি। এবার দেখো কি বলেছে, এই বাটিটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। এবার পাতটা কোথায় লাগবে? দেখো, এই অংশগুলোতে লাগবে। এবার একটা বাটির সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হয়? অর্ধগোলাকৃতি হয়। তো দেখো, অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা হিসাব করেছিলাম 3πr², কিন্তু এখানে দেখো একটা বাটির কথা বলেছে, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা বক্রতলের ক্ষেত্রফলটাই নেব, এই বৃত্তাকার পৃষ্ঠটা নেব না, কারণ বাটির ক্ষেত্রে এটা খোলা থাকে। তাহলে বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 2πr²। এবার দেখো দেওয়া রয়েছে যে বাটিটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে এই 2πr² সমান সমান 127 পূর্ণ 2/7। এবারে দেখো 2πr² থেকে কি পাচ্ছি? 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r² সমান সমান 127 পূর্ণ 2/7কে ভাঙালে আমরা কত পাচ্ছি? 891/7। এবার এখানকার 7 কাটছি, এই 22কে 11 দিয়ে কাটছি, তাহলে 2 হয়ে যাচ্ছে। একে 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 81। তাহলে দেখো 4r² সমান সমান 81 হচ্ছে, আর r² ইকুয়াল 81/4। এবার এখান থেকে কি পাচ্ছি? r সমান সমান √81/4। r সমান সমান 81 মানে 9 × 9 লিখতে পারি, 4কে লিখছি 2 × 2, অর্থাৎ r ইকুয়াল চলে আসছে 9/2। এখানে আমরা সেই বাটিটির মুখের ব্যাসার্ধটা পেলাম, কিন্তু আমাদের বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। সুতরাং বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান, দেখো এটা হচ্ছে ব্যাস, আচ্ছা এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস কিভাবে পাবো? ব্যাসার্ধ গুণন 2 এত সেমি সমান সমান, এখানে দেখো 2 2 কাটা যাচ্ছে, তাহলে 9 সেন্টিমিটার। 7 নম্বরটা কি বলেছে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করতে বলেছে, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত সেটা হিসেব করতে বলেছে। এখানে দেখো একটি নিরেট লোহার গোলার কথা বলা রয়েছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই নিরেট লোহার গোলা। এবারের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 সেন্টিমিটার। এবার এই গোলাটিতে কতটা লোহা রয়েছে, এবার একটা নিরেট গোলকের ক্ষেত্রে সেই গোলকটিতে কতটা ম্যাটেরিয়াল রয়েছে সেটা আমরা কি করে বের করি? সেই গোলকটির আয়তন থেকে। তাহলে এখানে দেওয়া রয়েছে গোলার ব্যাসার্ধ 2.1 সেমি, সুতরাং গোলার আয়তনের সূত্রটা কি ছিল? 4/3 πr³ অর্থাৎ 2.1 তার হোল কিউব। এবার আয়তন যেহেতু, তাহলে সেমি কিউব বা ঘন সেন্টিমিটার হবে। এখান থেকে কি পাচ্ছি? কত পাচ্ছি দেখো, 4/3 পাই মানে হচ্ছে 22/7। এবার এখানে 2.1 এর হোল কিউব ছিল, তাহলে 2.1 3বার লিখে দিচ্ছি। এবার এই 3 দিয়ে একে কাটলে কত হচ্ছে? 0.7। 7 দিয়ে একে কাটলে কত হচ্ছে? 0.1। এইবার
এই গুণটা যদি তোমরা করো দেখতে পারবে 38.808 আসছে। তাহলে এত কি হবে? ঘন সেমি। অর্থাৎ আমরা বলতে পারছি যে ওই গোলাটিতে এই এত ঘন সেন্টিমিটার লোহা রয়েছে। প্রশ্নটি কি করেছে দেখো, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এবারে একটা নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? সেই নিরেট গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলই হয়ে যায়, তাই তো? এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কি? 4πr²। সুতরাং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr², অর্থাৎ 4π ইন্টু আর মানে হচ্ছে 2.1 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান সমান 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। এবার দেখো 7 দিয়ে একে কাটলে কত হচ্ছে? 0.3। এই ক্যালকুলেশনটা করলে আসছে 55.44 এত বর্গ সেমি। তাহলে দেখো আমরা দ্বিতীয় উত্তরটাও কিন্তু পেয়ে গেলাম। কি বলেছিল? ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ওই লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 55.44 বর্গ সেন্টিমিটার।